আসসালামু আলাইকুম। নো মেসি নো প্রবলেম ফর আর্জেন্টিনা। এবং আজকের ম্যাচটাতে শুধু মেসি না ছিলেন, না দিবালা ছিলেন, না লাউতারো মার্টিনেজরাও। এবং এই লাউতারো মার্টিনেজ, দিবালা কিংবা মেসিবিহীন আর্জেন্টিনা আসলে কেমন করে, কেমন করান তাদেরকে দিয়ে তাদের কোচ লিওনেল স্কালোনি, সেটা দেখার জন্য হয়তো উরুগুয়ের চেয়ে বেটার কোনো টিম লাতিন অঞ্চলে এই মুহূর্তে ছিল না। তারা যে ফর্মে রয়েছে, তাদের যে প্লেয়ার ক্যাপাসিটি, সেই অনুযায়ী আর্জেন্টিনার খুব ভালো মাপের একটা পরীক্ষা নেওয়ার সক্ষমতা ছিল উরুগুয়ের। আপনি যদি উরুগুয়ের একাদশটা দেখেন, তাহলে এই একাদশটা আসলে তাদের এবারের মানে বেস্ট পসিবল 11। সুতরাং এমন একটা একাদশের বিপক্ষে আর্জেন্টিনা যে মানের ফুটবলটা আসলে খেলেছে, উইদাউট মেসি, উইদাউট লাউতারো মার্টিনেজ এবং উইদাউট দিবালা, এক্সট্রাঅর্ডিনারি। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে আর্জেন্টিনার যে একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করার দ্বার প্রান্তে রয়েছে। আপনি যদি দেখেন যে তাদের ব্যাকলাইনে ওতামেন্দি অনেক বয়স হয়ে গেছে, 37 বছর তার প্রায় বয়স হয়ে গেছে অলরেডি। হচ্ছে আনহেল দি মারিয়া, তিনি চলে গেছেন। লিওনেল মেসি, তাকেও আসলে অফলোড করতে হবে, হার্শ রিয়েলিটি, তারও ডে বাই ডে আসলে বয়সটা বাড়ছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন যে সব প্লেয়ারদেরকে আর্জেন্টিনা এই টিমটাতে ইনকর্পোরেট করার চেষ্টা করছে, তাদেরকে আসলে কোন বেসিসে তাদেরকে দলে নিয়ে আসছে এবং তাদেরকে দিয়ে কেমন পারফরমেন্স করাচ্ছেন লিওনেল স্কালোনি, সেটা আসলে আমরা মাঠে দেখতে পাচ্ছি। এবং উরুগুয়ে একটা টাফ টেস্ট ছিল আর্জেন্টিনার জন্য। তাদের লেফট ব্যাক পজিশনটাতে নান্দেস, লেফট ব্যাক পজিশনটাতে আসলে ওখানে ছিলেন অলিভিয়েরা, উনি খুবই ভালো মানের একজন অ্যাটাকিং থ্রেড জেনারেটকারী ফুল ব্যাক। রাইট ব্যাকে নান্দেস, উনিও হচ্ছে ভালো মানের অ্যাটাকিং থ্রেড জেনারেট করা ফুল ব্যাক। আপনি যদি তাদের হচ্ছে মিডফিল্ড লাইন আপটা দেখেন, ভালভার্দে সেখানে ছিলেন, বেনতাঙ্কুর সেখানে ছিলেন, আরিস কায়াতা সেখানে ছিলেন। এরা প্রত্যেকে আসলে খুবই হার্ড ওয়ার্কিং মিডফিল্ডার এবং তারা আসলে রিলেন্টলেস প্রেসিং যেটা, সেটা আসলে করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনার আজকে খুবই ভালো মানের একটা পরীক্ষা কিন্তু আর্জেন্টিনার নেওয়ার কথা ছিল, এবং সেটা আবার উরুগুয়ের মাটিতে। যে তবে আর্জেন্টিনা যে ফুটবলটা আসলে খেলেছে প্রথম 18 থেকে 20 মিনিটের মধ্যে, কিন্তু এই যে ফ্লোটা, ম্যাচের যে ফ্লোটা, সেটা কিন্তু উরুগুয়ের কাছে ছিল। বাট পরবর্তীতে আর্জেন্টিনা ওই সময়টাতে ম্যাচিউরলি ডিফেন্ড করে কিংবা ম্যাচিউরলি ম্যাচের গেম টেম্পোটাকে ওভাবে হোল্ড করে রেখে তারপরে কিন্তু আর্জেন্টিনা গুছিয়ে নিয়ে এসে আর সেভাবে সুযোগটা তৈরি করতে দেয়নি উরুগুয়েকে। আপনি যদি দেখেন যে বল পজিশন হয়তো বা হচ্ছে 55-45 ছিল, 55% উরুগুয়ের পক্ষে ছিল, কিন্তু ইফেক্টিভ গেম প্লে যে জায়গাটা, সেই ইফেক্টিভ গেম প্লেটা কিন্তু আর্জেন্টিনা খেলতে পেরেছে এবং তাদের স্ট্যাটসই সেই কথা আসলে বলছে। 12টা শট নিয়েছে আর্জেন্টিনা, তার মধ্যে 6টায় অন টার্গেট, মোস্ট অ্যামং দি বিটুইন দিস টু টিমস। এবং এই দুই দলের মধ্যে আর্জেন্টিনা শুধু বেশি মাত্রায় হচ্ছে যে অন টার্গেট শট নিয়েছে সেটা না, আর্জেন্টিনা কম্প্যাক্ট গেমটা আসলে খেলার চেষ্টা করেছে। উরুগুয়েকে প্রথম থ্রেড জেনারেটিভ শট হয়তো বা 70 মিনিটের আগে বা ওই সময়টাতে হচ্ছে ভালভার্দেকে আমরা নিতে দেখেছি। তার আগে মনে হয়নি যে আর্জেন্টিনা একটাবারের জন্য ব্লান্ডার করবে বা কোনো ধরনের ভুল করে ফেলবে। তো ওই কম্প্যাক্টনেসের জায়গাটা আসলে লিওনেল স্কালোনি তিনি এই দলটাতে এনেছেন, তিনি এই জায়গাটাতে আসলে নিশ্চিত করেছেন। আপনি দেখে থাকবেন যে আজকের আর্জেন্টিনার যে হচ্ছে ব্যাক লাইন, সেই ব্যাক লাইন যে কাজটা সবচেয়ে ভালো মতো করেছে সেটা হচ্ছে ডারউইন নুনেজকে। একেবারে এক পর্যায়ে মনে হচ্ছিল যে নুনেজ আসলে গেমে নাই, হয়তো উরুগুয়ে 10 জন মানুষ নিয়ে খেলছে, 10 ম্যান নিয়ে হয়তো উরুগুয়ে খেলছে। নুনেজকে গেম থেকে পুরো কাট অফ করে দেওয়া, তার এফেক্টিভনেসকে একেবারে ন্যারো ডাউন করে ফেলা, এবং একই সাথে দুই উইং থেকে আসলে ওভাবে থ্রেড জেনারেট যাতে না করতে পারে সেই জিনিসটাও কিন্তু করা। এবং আর্জেন্টিনা যে শটগুলো নিয়েছে, সেই শটের যদি আপনারা পজিশনগুলো দেখেন, তাহলে দেখবেন দিস শট আর মাচ মোর এফেক্টিভ ওই যে পজিশনটা থেকে আসলে উরুগুয়ে নিয়েছে শটগুলো, সেই জায়গার তুলনায়। এবং আর একটা বিষয় আসলে আমরা কথা বলতে চাই, যে বিষয়টা নিয়ে কথা বলা আসলে জরুরি। আর্জেন্টিনার এই দলটা আসলে কম্প্যাক্টনেসটা রয়েছে। কম্প্যাক্টনেসটা কিসের কম্প্যাক্টনেস? আপনি দেখবেন যে আর্জেন্টিনার অনেক জায়গাতে আপনি হচ্ছে একেবারে বিশ্বমানের প্লেয়ার আপনি দেখবেন না, যেমন নিকোলাস তাগলিয়াফিকোকে কি আপনি একেবারে মানে আপনাকে যদি বলা হয় যে বিশ্বের সেরা 3জন লেফট ব্যাককে, আপনি কি তাকে ওই জায়গায় রাখবেন? বা সেরা 5জন লেফট ব্যাককে আপনি কি তাকে ওই জায়গায় রাখবেন কিনা? কিংবা নাহুয়েল মলিনাকে আপনি টপ 3 রাইট ব্যাক ইন দিস সার্টেন টাইম, এখানে আপনি রাখবেন কিনা? বা এই ধরনের অনেক জায়গা কিন্তু রয়েছে। আর্জেন্টিনার এই দলটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জায়গাটা বা ইন্ডিভিজুয়ালিজমের যে জায়গাটা, সেই জায়গা থেকে হয়তো টপ নচ না, বাট দে প্লে কালেকটিভ ফুটবল। এবং এই কালেকটিভ ফুটবলটা ইন দিস পার্টিকুলার টাইম, ইন দিস মডার্ন ফুটবল, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনাকে কালেকটিভ ফুটবলটা খেলতে হবে। এবং এই যে থিয়াগো আলমাদার যে উইনিং গোলটা করেছে আর্জেন্টিনার হয়ে, সেই উইনিং গোলটা আসলে ইন্ডিভিজুয়ালিজমের চমৎকার উদাহরণ। ওখানে আমরা দেখেছি প্লেয়ারদের রিয়াকশন কেমন ছিল। অ্যান্ড দিস ইন্ডিভিজুয়ালিজম ইজ আ মানে ওই যে চেরি দেয় না কেকের উপরে, এটা হচ্ছে ওই রকম জিনিসটা। অনেকে অন টপ অফ কেক ইট ইজ আ চেরি। এবং এই যে হচ্ছে কম্প্যাক্টনেসের উপরে আপনি যখন ইন্ডিভিজুয়ালিজমটা যোগ করবেন,
এটা আপনাকে অনেক বড় একটা হচ্ছে বুস্ট আপ দিবে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে আর্জেন্টিনা এক্স্যাক্টলি এই কাজটাই করার চেষ্টা করছে, আর্জেন্টিনা এই কাজটাই করছে এবং আর্জেন্টিনা আরও যে কাজটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আপনি দেখবেন যে অনেক দল রয়েছে যেখানে আসলে হচ্ছে অনেক 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 সুপারস্টার খেলে থাকেন, পর্তুগালের কথা আপনি ধরতে পারেন, বাট ওই যে তাদেরকে এক সুতোয় গাঁথার যে একটা জায়গা সেই কাজটা আসলে অনেকে করতে পারেন না, অনেক সময় এটা করে ওঠা হয় না। কিন্তু স্কালোনির টিমের মোটোই হচ্ছে তুমি ভাই ক্লাব লেভেলে একেবারে চমৎকার পারফর্ম করে আসো, তোমাকে ক্লাব লেভেলে ওই জিনিসটা শো করতে হবে যে দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ দ্য প্রসপেক্ট, তারপরে তোমাকে আমি আমার ন্যাশনাল টিমে আসলে কল আপ করবো, এর আগে না। আর্জেন্টিনার হয়ে আপনি যদি থিয়াগো আলমাদাকে দেখেন, লেফট উইংয়ে খেলেছেন, চমৎকার ম্যাচ তিনি একটা উপহার দিয়েছেন। হুলিয়ান আলভারেজের কথা আসলে আলাদা করে বলার কোনো প্রয়োজনই নাই, তিনিও চমৎকার খেলেছেন। থিয়াগো আলমাদা 9টা রিকভারিজ করেছেন। বিং আ লেফট উইঙ্গার, আপনার লেফট উইঙ্গার যখন আপনাকে 9টা রিকভারি উপহার দিচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি। এবং ওই জায়গায় যদি হচ্ছে খালি তাগলিয়াফিকোর উপরে ওই দায়িত্বটা থাকতো যে ভাই তাগলিয়াফিকো তুমি খালি তোমার দায়িত্ব ডিফেন্ড করা, তোমারই ডিফেন্ড করতে হবে, আমি ডিফেন্ড করতে পারবো না, যদি আলমাদা এই কথা বলতো তাইলে তো আর্জেন্টিনার জন্য গেম ওয়াজ ডান ওভার দেয়ার। বাট আর্জেন্টিনার এইটা ইনশিওর করেছে তুমি যদি আনটিল ইউ আর মেসি ইন অ্যাটাকিং, তুমি যদি মেসি না হও তাহলে তোমাকে ভাই হচ্ছে ওখানেও হেল্প করতে হবে, তোমাকে ওই যে ডিফেন্ডিংও হেল্প করতে হবে। এবং আর্জেন্টিনা এই জিনিসটা নিশ্চিত করেছে, কম্প্যাক্টনেসটা নিশ্চিত করেছে, অ্যান্ড হুইচ ইজ ওয়াই দে আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওই কারণেই তারা আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং আর্জেন্টিনা একটা ট্রানজিশনাল পিরিয়ডের একটা ঝলক আসলে দেখলো। মেসি আজকের ম্যাচে ছিলেন না, কিংবা দিবালা ছিলেন না, কিংবা দিবালারা হয়তো থাকবেন সামনের দিকটাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আর্জেন্টিনার যে ভবিষ্যতের গেম প্লেটা আসলে কতটুকু সিকিউর হবে। হ্যাঁ, মেসিবিহীন আর্জেন্টিনা যে সবসময় কম্প্যাক্টনেস দেখাতে পারবে, মানে একেবারে একটা জায়গায় সার্টেন জায়গায় হচ্ছে স্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত এরকমটা কিন্তু না। দেয়ার উইল বি গেমস যেখানে তারা স্ট্রাগল করবে, বাট তারা যে পারে তারা সেটা করে দেখিয়েছে। এবং এই উরুগুয়ে দলটা তাদের বেস্ট পসিবল একাদশ নিয়ে নেমেছে এবং একাদশের বিপক্ষে আর্জেন্টিনা যে পারফরমেন্স করেছে এর চেয়ে আসলে খুব আমরা হয়তো দেখতে পেতাম আর্জেন্টিনাকে 2 থেকে 3 গোলে আসলে জিততে পারতো আর্জেন্টিনা, বাট ফেয়ার এনাফ 1-0 গোলে জিতেছে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো কমেন্ট বক্সে। আর্জেন্টিনার খেলা কেমন দেখলেন? থ্যাংক ইউ ভেরি মাচ।